নারকীয়, পৈশাচিক, মর্মান্তিক, ঠিক কী বলে বিশ্লেষণ করব আমরা জানি না। একের পর এক বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। হ্যাঁ, ভারতের অংশ, প্রত্যেকটি রাজ্যই ভারতের অংশ, কিন্তু যখন একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি হয় তখন প্রত্যেকের রাজ্যেই কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। আমি হয়তো অঘটন বললে ভুল শব্দ বন্ধ হয়ে যাবে। কেন বলছি? তার কারণ নারকীয় পৈশাচিক অত্যাচার হয়েছে এক দলিত তরুণীর ওপর। কার্যত কিছু নরপিশাচ মিলে তাকে পৈশাচিক অত্যাচার করেছে। শুধু অত্যাচার করেই থেমে যায়নি, তাকে খুন পর্যন্ত করেছে। এবং ঠিক সেই জায়গা থেকে যখন একের পর এক ছবি ধারাবাহিকভাবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, তখন প্রসঙ্গ যদি ওঠে অযোধ্যার, তাহলে তো আরও বেশি করে এই প্রশ্নগুলো জাগবে যে রামলালা অর্থাৎ রাম মন্দির জানুয়ারি 2024-এর সেই ক্ষণ, যখন সারা দেশে আধ্যাত্মিক মানুষের যোগান এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির বুক আরও বেশি করে চওড়া হচ্ছে যে তারা রামলালা প্রতিষ্ঠা করছেন। ঠিক সে সময় সেই রাজ্যে অযোধ্যার মতো জায়গাতে রামলালার প্রতিষ্ঠা যেখানে হয়েছে, রামলালার গন্তব্য যেখানে, ঠিক সেখানেই নারীর ওপর ধর্ষণ এবং খুন। শ্রীরাম, সীতা, রামায়ণ সবাই জানেন। সাধারণ নারীরাও ঠিক সীতা মায়েরই অংশ, কিন্তু তারপরে কেন নারীদের উপর এই প্রহসন, এই অত্যাচার, এই নারকীয় অত্যাচার আর কবে থামবে আমরা জানি না। ঘটনা অযোধ্যার হোক কিংবা বাংলার, ঘটনা বিহারের হোক কিংবা ঝাড়খণ্ডের, ঘটনা রাজস্থানের হোক কিংবা মধ্যপ্রদেশের, প্রত্যেকটি রাজ্যই এই ভারতের অংশ। আর ঠিক ভারতের কোনায় কোনায় যেখানে দলিত মেয়ে শুধু নয়, সাধারণ যে কোনো নারীর ওপর যদি অত্যাচার হয়, তাহলে ট্রাইব টিভি বাংলা আওয়াজ তুলবে, বলেছিলাম আমরা। আজ ঠিক সেই বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর ঠিক আজ মূল আলোচনার বিষয় রামলালার গন্তব্যে নারী ধর্ষিতা। আমার প্রথম প্রতিবেদন ঠিক এই জায়গায় রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। খোদ রাম জন্মভূমি অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ করে খুন, সুবিচারের দাবিতে সরব ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠকে এসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। आप बहुत लड़ाई लड़े हैं मंत्री, कैसे बिटिया के साथ ये हो गया? मर्यादा पुरुषोत्तम राम कहाँ हो? सब साथ में हैं। कहाँ हो? सीता मैया कहाँ हो? ঘটনার প্রতিবাদে নাটকীয়ভাবে সাংবাদিক বৈঠক করে সুবিচার চেয়েছেন ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ। সাংবাদিক বৈঠক থেকে তাকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদের আর্তনাদ, হে মর্যাদা পুরুষোত্তম রাম, হে মা সীতা, আপনারা কোথায়? আমি দিল্লি যাব, লোকসভায় এই ইস্যুতে সরব হব। এভাবে যদি আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে না পারি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। आप उसकी लड़ाई लड़िए, लड़ाई लड़ी जाएगी, सब लोग साथ। लड़ाई को आप लड़ेंगे, उसको न्याय उसके पद दिलाया जाएगा। हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो। मोदी के सामने हम बात रखेंगे, न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे। ধর্ষিতার পরিবার সুবিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অবধেশ প্রসাদ। ইতিহাস क्या कहेगा? मारामारी में इतिहास सैकड़ों साल बाद क्या कहेगा? अरे तुम ये पीते, आप बहुत लड़ाई लड़े हैं मंत्री, कैसे बिटिया के साथ ये हो गया? ফৈজাবাদের সাংসদের এই নাটকীয় সাংবাদিক সম্মেলনের নেপথ্যে দেখেছেন অনেকেই মিল্কিপুরের উপনির্বাচনের অংশ। সাংসদ হওয়ার আগেই এই মিল্কিপুরেরই বিধায়ক ছিলেন অবধেশ প্রসাদ। বিজেপি এবার যেন তেন প্রকারে এই আসনটি সমাজবাদী পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে। তাই কি ধর্ষণ খুনের বিরুদ্ধে এতটাই সরব অবধেশ প্রসাদ? তাই কি মৃত্যা ধর্ষিতার অবক্ত যন্ত্রণায় মোচড় দিচ্ছে সমাজবাদী পার্টির সাংসদের মনোপ্রাণ?
ভোটের জন্য কি সবটাই নাটক করলেন অবধেশ প্রসাদ? উঠেছে এইসব প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, একজন মেয়ে মারা গিয়েছে, একজন তরুণী মারা গিয়েছেন, ধর্ষণ হয়েছে তার সঙ্গে, এবং তারপর তাকে খুন করা হয়েছে পৈশাচিকভাবে। খুব স্বাভাবিকভাবে নিঃসন্দেহে এই ঘটনা যেমন দুঃখজনক, ঠিক এর পরে মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতির পর্দা ফাঁস করাটা অত্যন্ত দরকার। কেন বলছি বলুন তো? সমাজবাদী পার্টি, যে নাম অবধেশ প্রসাদ, ফৈজাবাদের সাংসদ, তিনি কার্যত যেভাবে নাটকীয়ভাবে প্রেস কনফারেন্স করছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই। আপনাদের কি মনে হচ্ছে আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে একটু হলেও কি তার চোখে জল দেখা গিয়েছে? যদিও বা অনেকে এবার বলতে পারেন কুণাল ঘোষের কথা, কুণাল ঘোষও আরজিকর ইস্যুতে মা বাবার কান্না দেখতে পাননি। শুধু তাই নয়, আর ঠিক সেই জায়গায় এই যে সাংসদ, যিনি এক সময়ের মিল্কিপুরের বিধায়কও ছিলেন, তিনি যেভাবে কান্নায় ভেঙে পড়ছেন, সত্যি খুব ভালো লাগে যে এইসব নেতা নেতৃত্বরা সাধারণ নারীদের ওপর অত্যাচার হলে পরে এভাবে কাঁদেন। খারাপ লাগে, খুব খারাপ লাগে। মনেও হয় তার প্রতি রেসপেক্ট বাড়ে, শ্রদ্ধা বাড়ে। কিন্তু প্রেস কনফারেন্স করে কান্নাকাটি করার বেশ কি, ভিত্তি কি আমরা জানি না, জানার চেষ্টা করব। কেননা শুধু লড়াইটা এবার এইভাবে নয় যে সমাজবাদী পার্টির কোনো নেতা কাঁদছে ইন্ডিয়া জোটের শরিক। আর ঠিক সেখানে প্রশ্ন যখন ওঠে ইন্ডিয়া জোটের শরিকের ওপর, তখন বিজেপি এবং বিজেপির অযোধ্যায় বলা যেতে পারে, সেখানে যেখানে রামলালা প্রতিষ্ঠা করলেন, সেখানেই নারীরা ধর্ষিত হচ্ছেন। আর ঠিক সেখানেই আজ মূল আলোচনা পর্ব শুরু হবে। আমাদের সঙ্গে যারা যারা এখন জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্ব আসবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অপার্থিব ইসলাম, তৃণমূল কংগ্রেস নেতা সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি অপার্থিববাবুর কাছে প্রথমে আসব। যে ঘটনা একের পর এক ঘটছে, শুধুমাত্র বাংলায় নয়, ঘটনা ইউপিতেও হচ্ছে, রাজস্থানেও হচ্ছে, মধ্যপ্রদেশেও হচ্ছে, ভারতের কোনায় কোনায় এই ব্যাধি ছড়িয়ে যাচ্ছে। কার্যত সেখানে সাংসদ যেভাবে কাঁদছেন, কিছুক্ষণের জন্য ইন্ডিয়া জোটের শরিক থেকে বেরিয়ে গিয়ে ভাবুন তো, সত্যি সেই কান্না সঠিক মনে হলো আপনার, নাকি একটু বলা যেতে পারে শব্দবন্ধ ব্যবহার করে কুমিরি কান্না? কোনটা? অপার্থিববাবু। দেখুন, আমি সর্বপ্রথম ওপারে যারা রয়েছেন তাদের সকলকে আমার নমস্কার। নমস্কার। এবং আমি প্রথম বলবো, আপনি যেটা কথা ঠিক বলেছেন যে দলিত না জেনারেল কাস্ট না কোন কাস্ট দেখে লাভ নাই, একজন নারী, একজন আমার বোন, একজন মহিলা ধর্ষিতা হয়ে মারা গেছেন। এটাতেও দেখছি যে আবার অনেক খবরের শিরোনামে দেখলাম যে আবারও আপনার নির্ভয়া কাণ্ডের ছায়া। এরকম 14 সালের পর থেকে তো এরকম ছায়া অনেক দেখতে পাচ্ছি। ছায়া দেখতে দেখতে মানুষ আজকে একদম মানে কি বলবো, একদম সব মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আজকে ছায়া দেখতে দেখতে। আপনি কেন বলুন তো, হাতরাসের ঘটনা বলুন, আজকে এই জায়গায় কি হয়েছে, আজকে মণিপুরের ঘটনা বলুন, আজকে যেখানে উলঙ্গ করে আজকে ওই ঠিক দলিত শ্রেণী মানুষে বলুন, অসহায় মানুষ, তাদেরকে মানে উল্লাস করতে করতে যাচ্ছেন উলঙ্গ, যৌনাঙ্গে হাত দিয়ে মানে তিনি আনন্দ করছেন আজকে। সেই যেখানেই আবার এটাও বিশেষ করে আমি বলবো যে যেখানেই আপনার ডবল ইঞ্জিনের সরকার, সেই ডবল ইঞ্জিনের সরকারে দেখুন তো পরিসংখ্যানটা সেই জায়গাটা। তারপর আমি আরেকটু কথা আপনাকে বলবো, যেটা হচ্ছে দেখুন গুগলের পরিসংখ্যান নিশ্চয়ই আমরা সবাই দেখি, বিশ্বাস করি, মানি। আজকে এখনই যদি আপনি গুগলে সার্চ করেন যে নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া, কোন নামটা আসে দেখুন, তাহলে যদি নাম্বার 1 ক্রিমিনাল এই নামটা প্রথমে আসে, তাহলে সেখান থেকে আর কি আশা করবেন আপনি? আজকে ওনার অভিনয় না কি, এটা তো দূরের কথা, এটা তো আপনার দূরের কথা, কিন্তু প্রতিনিয়ত ঘটছে। আজকে ঠিক এরকম হাত পা ভেঙে জিভ কেটে হাতরাসে ঘটেছিল, আসিফা বানু ঘটেছিল, মণিপুরে হাজারো ঘটছে, আজকে বিভিন্ন জায়গাতে প্রতিনিয়ত ঘটেই চলেছে, বিশেষ করে ডবল ইঞ্জিনের সরকারে। আজকে এই জায়গাটাতে প্রতিকার, আজকে আসল মাথা যদি এখানে বোঝেন, যিনি সরকারের মাথায় বসে রয়েছেন,
সেই তিনি যদি আজকে না প্রতিকার করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে উনি বলছেন যে পদত্যাগ করব, পদত্যাগ করে তো উনি চাইছেন যে পদত্যাগ করে শূন্য হয়ে যাক, সাংসদরা বিরোধী শূন্য হয়ে যাক। আমি 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 আসবো অবশ্যই। অপার্থিববাবু, আমার একটা প্রশ্ন রয়েছে। আপনি কথা প্রসঙ্গে বললেন যে গুগলে গিয়ে সার্চ করতে নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া। আমি আমার প্যানেল ডিসকাশনে প্রত্যেকটি কথাকে অত্যন্ত গুরুত্ব দিই। আমি এখানে সার্চ করলাম নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া। আপনি কার নামের কথা বলছিলেন? নরেন্দ্র মোদীজির কথা বলছি, দেখুন আপনি, কি এখানে আমার কাছে স্ক্রিনশট দাউদ ইব্রাহিম আসছে না, আমারটাতে নরেন্দ্র মোদী আসছে। আমি আপনাকে হাতে স্ক্রিনশটটা পাঠাবো, আমি আপনাকে নিশ্চয়ই নরেন্দ্র মোদী। দেখুন, আমিও একটু দেখতে চাই কোন স্ক্রিনশটে এটা আসছে এবং হ্যাঁ, আমি এখনই সেই কি পয়েন্টগুলো কি রয়েছে, নাকি এরকম ভাবে সার্চ করেছেন নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া? হ্যাঁ, আমি শুধু এটা গুগলে যে বললাম, আমি লিখিও নি, আমি মুখে বললাম যে নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া। দেখুন নরেন্দ্র মোদীর আসছে, টেরোরিস্ট অফ ইন্ডিয়া একদম। আচ্ছা, টেরোরিস্ট অফ ইন্ডিয়া আসছে নরেন্দ্র মোদী, সাংঘাতিক ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে এখানে শুধুমাত্র আমি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, আমি আমার এখানে যে সাংবাদিক বন্ধু আছে আমি আপনাকে পাঠাবো। নিশ্চয়ই পাঠান, কিন্তু অপার্থবাবু আমার প্রশ্নটা ছিল অন্য জায়গাতে। এই যে সাংসদ কাঁদছেন, আপনার মনে হলো কোনো এক জায়গায় যে সত্যি সত্যি কাঁদছেন তিনি, নাকি কোনো এক জায়গায় মনে হলো যে তার? দাদা আমি আপনাকে বলি, দেখুন আমি আপনাকে বলি, আমি এই কোশ্চেনটাই করেছিলাম, আপনি অনেকটা ঘুরিয়ে আচ্ছা ঠিক আছে, আমি বলছি, দেখুন আমরা কান্নাটা নিয়ে যদি আসল না নকল, অভিনয় না সত্যিকার, এটা যদি আলোচনা করতে আসল জিনিস ঢাকা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক যেমন কুণাল ঘোষ যখন আরজি কর ইস্যুতে তরুণীর মা বাবা, তিলোত্তমার মা বাবার কান্নাটার দিকে গিয়েছিলেন, তখনও আপনারা বলতে চাইছেন তো তার মানে আপনারাও এরকম ভাবেই আসল ইস্যুকে ঢাকার চেষ্টা করছিলেন? না, আমি আসল ইস্যুকে ঢাকা না, আমি বলবো যে বিচারক শব্দে কোনটা কে দোষ করেছেন ব্যক্তি হিসাবে আমি কথা বলতে চাইছি না দাদা, কিন্তু আমি বলবো একের পর এক মেয়ে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, তার যৌনাঙ্গে রড ভরা হচ্ছে, জিভ কেটে নেওয়া হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। আবার পুলিশ সেখানে রিপোর্ট দিচ্ছেন যে বোনের কাছে ঘুমিয়েছিল। পুলিশ তো মানে অসহায়। কয়েকদিন আগে একটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একজন পুলিশ, তিনি উর্দি খুলে ছিঁড়ে ফেলে দিলেন, একজন পাতি নেতা বিজেপির, তিনি তাকে চমকাচ্ছেন ধমকাচ্ছেন, রাগে তিনি ছেড়ে দিলেন। পুলিশ তো অসহায়, পুলিশ তো করতে চান কাজগুলো সঠিক। আপনি কোথায় দেখেছেন এটা? আমি ওই সোশ্যাল মিডিয়া তো এখন আপনার অবশ্যই দেখছি, সেগুলো আমার সেভ করা আছে। ওই ইউপিতেই। ইউপি, আচ্ছা, বাংলাটা দেখেছেন? ইউপিতে আপনি বলুন, ইউপিতে আপনি দেখুন। অপার্থিববাবু, বাংলাটা দেখেছেন? বাংলায় একটা ঘটনা ঘটেছিল এরকম, এই তো সম্প্রতি কিছুদিন আগে। আমি বলি, আমি বসছি, আপনার কথার উত্তর দেবো, কিন্তু দেখুন ইউপিতে যেখানে সাংসদকে আপনার কোর্ট চত্বরে গুলি করে পরপর মারা হয়, যেখানে আপনার গুজরাটে একজন কংগ্রেসের সাংসদকে পুড়িয়ে মারা হয়, সে দেশে আর কি বিচার পাবো, কি হবে যারা সর্বোচ্চ মাথায় বসে রয়েছেন? আজকে ভালো মন্দ বিচার করতে। হ্যাঁ বলুন। তার মানে আপনি বলতে চাইছেন যে সাংসদ কোন রকম পলিটিক্যাল ভ্যান্ডাটা তৈরি করবার চেষ্টা করছেন না, এজেন্ডা তৈরি করবার চেষ্টা করছেন না, তার মূল দাবি শুধুমাত্র এই যে তরুণী যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচারটাই আপনাদের। নিশ্চয়ই বিচারটা চাইছে, অবশ্যই বিচার চাই। বেশ আমি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, যে কান্নাটা আমরা দেখতে পেয়েছি, কার্যত সেই কান্না থেকে যদি একটুকু সত্যি ঘটনা হয়ে থাকে, তাতেও আমার প্রশ্ন একটি জায়গাতেই, সব কিছুতে রাজনীতি কেন? একজন তরুণী ধর্ষণ করে যাকে খুন করা হলো, আপনারা সব দল মিলে একত্রিত হয়ে এই ব্যাধির জন্য লড়াই করতে পারছেন না কেন? কেন আলাদা করে সাংসদকে প্রেস কনফারেন্স ডেকে তার ভাষায়, তার বডি ল্যাঙ্গুয়েজে সে কেঁদে সেই মেয়ের জন্য কনসোলেশন দিচ্ছেন? বলছিলাম যে দলিত মহিলা খুন এবং ধর্ষণ হয়েছে, সেটা অবশ্যই উত্তরপ্রদেশ সরকার নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। নজিরবিহীনভাবে দোষী ব্যক্তির শাস্তি হোক বা সাজা হোক, সেটা আমরা ভারতবাসী হিসাবে চাই, আমরা দলগত হিসাবে আমরা চাই নজিরবিহীন সাজা হবে বা দরকার। কিন্তু একে কেন্দ্র করে সাংসদ অবধেশ প্রসাদ, সমাজবাদী পার্টি, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে তিনি ব্যাখ্যাটা করলেন আর কি, তার বক্তব্যটা জানালেন। আজকে আমরা যেটা, আপনি যে কথাটা বলছিলেন যে মায়া কান্না কিনা, সেটা উনি বলবেন, কিন্তু আমরা যতটা দেখলাম, এইভাবে একজন সাংবাদিক বা এইভাবে একজন সাংসদ তাদের সামনে, সাংবাদিকদের সামনে এইভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে তার উচ্ছ্বাস বা তার বক্তব্য প্লেস করবেন, সেটা দেখা যাক কোন জায়গায় আছে। কিন্তু আমি এই তৃণমূলের দাদার কথার পরিপ্রেক্ষিতে দুটো কথা বলতে চাই।
নিঃসন্দেহে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা, অবশ্যই নজিরবিহীন শাস্তি হওয়া উচিত। আমার সরকার এইগুলো বরদাস্ত করবে না। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে আপনি যেমন আরজিকর বললেন, এরকম প্রত্যেকটা জেলাতে এই আমার মাননীয় ম্যাডামের রাজত্বকালে কত ঘটনা এরকম মা বোনদের উপর হয়েছে, খুন আলীবাবু, হয়েছে, ধর্ষণ হয়েছে, এরকম হয়েছে। আলীবাবু, আরজি না না, আরজি করে যখন আপনি আসতে চাইছেন, ক্রিমিনাল না, 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 উনি না। একটা শুনুন না, ওটা কোথাকার উত্তরপ্রদেশ, আর উনি চলে গেলেন আপনার নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদীকে ফার্স্ট ক্রিমিনাল অফ ইন্ডিয়া বলে উনি গুগলে দেখলেন, আপনি সেটা দেখলেন না। আপনার মধ্যে সেটা দাউদ ইব্রাহিম খান, আর ওনার কাছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এই ধরনের গুগল ওনাদের কাছে আছে। তো সেই জন্য যেটা বলছি, অপরাধ যে হয়েছে, অপরাধে যিনি অপরাধী তার নজিরবিহীন শাস্তি হোক, তার যথেষ্ট পরিমাণ শাস্তি হোক, যে এইরকম শাস্তি যেন আর ভবিষ্যতে কেউ দেখার পরে যেন আর কেউ না করে, সেটা আমরা একমত আছি। ঠিক। কিন্তু আপনি পশ্চিমবঙ্গে কি একমত যে অপরাধীদের কলকাতা মদত পুলিশ দেওয়া আর হয়েছে। ইউপি পুলিশের মধ্যে পার্থক্য রয়েছে আলীবাবু? 1000% রয়েছে, কি কি 1000%। বিষয়? আমরা তো কি কি ওয়েস্ট বিষয়? বেঙ্গলের আমাকে শুধু একটা প্যারামিটার একটু আমরা সেট করে ওয়েস্ট দিন বেঙ্গলের- আলীবাবু। আমরা বাসিন্দা, আমরা তো দেখছি অঞ্জন বাবু, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এখানকার পুলিশ ব্যবস্থা এই ইউপির লোক আসলে তো আর হবে না। ওরা যদি এসে বলে, সেটা তো আমরা মানবো না। তার মানে আপনি বলতে আমি চাইছেন যে এই ইউপি কারণে পুলিশ বলতে পারি, সাধারণ মানুষের জন্য, তাই তো? ইউপির পুলিশ এবং ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ আমি যাচ্ছি না, আমি সরকারের দিকে যাবই না, আমি প্রশাসন অব্দি থাকছি। আমি বলছি আলীবাবু, গ্রহণ করবে। বেশ বলছেন তো, কথা উইথড্র করবেন না। এবার নির্যাতিতা অর্থাৎ যার উপর ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে, তার মা ঠিক কি বলছে একবার আপনাদের সামনে রাখি, তারপর আপনারাও চমকে যাবেন। দেখুন। मर्डर हो गया है सर। कैसे आप लोग को पता लगा कि हम लोग हेर रहे थे, पुलिस फोन किए, उसके बाद में 100 नंबर आया, उसके बाद में आए सब झाँक के, उसके बाद में चले गए, उसके बाद में तहकीकात नहीं किए। और उसके बाद में बोले कि हम चलो तुम लोग हेर के दो, अगर कोई हेरता है जब उसके ऊपर इंजाम जाएगा तो कौन हेरेगा। कभी कुछ आश्वासन दिए हैं? आश्वासन यही दिए हैं कि ला के यहाँ बैठे हैं। आपने कैसे का मर्डर हुआ? अरे मर्डर अब यही हुआ कि लाश मिली तो मर्डर हुआ है। किसी का? अच्छा, लड़की कब से लापता थी? परसों रात से, हाँ 12 बजे से। हमें कुछ नहीं चाहिए, जैसे हाँ? नहीं, हमें कोई शक नहीं है सर। हम बस इंसाफ चाहते हैं सर, और हमें कुछ नहीं चाहिए, हमारा इंसाफ मिल जाए, और हमें कुछ नहीं चाहिए उनसे। जो सजा दे उन्हीं को सजा चाहिए। हाँ, क्या मामला हुआ? मर्डर हो गया है सर। कैसे आप लोग को पता लगा कि हम लोग हेर रहे थे, पुलिस फोन किए, उसके बाद में 100 नंबर आया, उसके बाद में आए सब झाँक के, उसके बाद में चले गए, उसके बाद में तहकीकात नहीं किए। और उसके बाद में बोले कि हम चलो तुम लोग हेर के दो, अगर कोई हेरता है जब उसके ऊपर इंजाम जाएगा तो कौन हेरेगा। कभी कुछ आश्वासन दिए हैं? आश्वासन यही दिए हैं कि ला के यहाँ बैठे हैं। आपने कैसे का मर्डर हुआ? अरे मर्डर अब यही हुआ कि लाश मिली तो मर्डर हुआ है। किसी का? अच्छा, लड़की कब से लापता थी? परसों रात से, हाँ 12 बजे से। हमें कुछ नहीं चाहिए, जैसे हाँ? नहीं, हमें कोई शक नहीं है सर। हम बस इंसाफ चाहते हैं सर, और हमें कुछ नहीं चाहिए, हमारा इंसाफ मिल जाए, और हमें कुछ नहीं चाहिए उनसे। जो सजा दे उन्हीं को सजा चाहिए। हाँ। আর্তনাদটা, যার উপর ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার মা যেমন কাঁদছে, আমি বিশ্বাস করি প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মায়ের মধ্যে এই কান্না দেখে তারাও কাঁদছেন। কেন বলছি জানেন? তার কারণ আর্তনাদটা ভেতর থেকে আসছে। ইউপি পুলিশের কাছে যখন এই ভদ্রমহিলা যাচ্ছেন, যখন তাকে বলা হচ্ছে, যখন ইন্টারোগেশনের পার্ট শুরু হচ্ছে, তখন ইউপি পুলিশ বলছেন যে কারো ওপর সন্দেহ হচ্ছে। যখন তারা জানাচ্ছেন যারা কারো ওপর সন্দেহ নেই, তখন ইউপি পুলিশ বলছেন সন্দেহ না হলে কারবাই হবে না, তদন্ত হবে না। এটাও ইউপি পুলিশ। আদিবাবু, আপনি যে ইউপি পুলিশের বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন, এটাও ইউপি পুলিশ। দেখুন, কোনো স্টেটের পুলিশকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। প্রসঙ্গ যখন কম্প্যারিজনের আসে, তখন প্রত্যেক স্টেটের
কিছু না কিছু অফিসার থাকে যারা করাপ্টেড হতে পারে, কিংবা তারা এই ধরনের কাজের সঙ্গে সংযুক্ত হতে পারে। তাই একজন বা দুজন দিয়ে যেমন সম্পূর্ণ স্টেটকে বোঝানো যায় না, ঠিক তেমনভাবে ভালো বা খারাপকেও বিচার করা যায় না। আমি ঠিক এই জায়গায় চন্দ্রশেখর আজাদ ঠিক কি মন্তব্য করেছেন একবার শোনাই, তারপর আসছি। দেখুন, मैं आज याद करता हूं दिल्ली में जब निर्भया के साथ ये हुआ था, तब भी हम निःशब्द थे और आज भी हम निःशब्द हैं। उसकी टांग तोड़ दी गई, उसकी आंख फोड़ दी गई, उसको 3 दिन तक वो गायब रही, पुलिस तमाशा देखती रही, क्योंकि किसी नेता की, किसी अभिनेता की, किसी मंत्री की, किसी पूंजीपति की, किसी उद्योगपति की बेटी नहीं थी, गरीब की बेटी थी। इस वजह से जो चुप्पी है, उस चुप्पी पे सरकार को जवाब देना चाहिए। वो जिस दशा में मिली थी, खून से लथपथ, अभी तक पुलिस के हाथ खाली हैं। 3 दिन तक उसकी सर्च नहीं किया गया, क्योंकि वो बेटी दलित की थी, वो बेटी अयोध्या की थी। तो मैं सरकार से पूछने का काम कर रहा हूँ। और इवन प्रधानमंत्री जी, मेरे याद है, वो कहते थे कि दलितों को मत मारो, मुझे मार लो। बेटी तो बेटी होती है। आज क्यों चुप्पी है? क्या उस बेटी की अस्मिता का जवाब नहीं देगी सरकार? मैं यहाँ इसलिए हूँ क्योंकि बाबा साहब अम्बेडकर ने कहा था कि मैं किसी भी देश की तरक्की उस देश में रहने वाली महिलाओं की तरक्की से मापता हूँ। आज मैं सह नहीं पा रहा हूँ, क्योंकि चारों तरफ सन्नाटा है। क्यों है? जाति व्यवस्था की देन है, या मीडिया सरकारों के खिलाफ आवाज नहीं उठनी चाहिए? बहुत सारे सवाल है, उनको लेकर मैं बाबा साहब अम्बेडकर की शरण में हूँ। क्योंकि সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, কার্যত যে কোনো দলের কাছে যদি যাওয়া যায়, একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সবাই বলছেন যে না, পোলারাইজেশন ভোটের দিকে আমরা যাচ্ছি না, এবং সব থেকে বড় কথা, মেরুকরণের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, সেটা হলো হিন্দু, মুসলমান, দলিত, প্রত্যেককে আলাদা আলাদা করে জাতি বিশেষে ভাগ করে দেওয়া, এবং কার্যত চন্দ্রশেখরবাবু তাই বলছেন। এবার কোন জায়গায় বিজেপি একা এই ভুলগুলো করছে? এবার তো সব নেতারাই খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে রাজনীতি করছে। শোভেনবাবু, আসলে যেটা প্রথমেই বলা, যে এই ধরনের ঘৃণ্য অপরাধের যেমন জাত, ধর্ম, বর্ণ হয় না, এবং একই রকমভাবে এখানে কোনো বলা যায় যে রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে কোনোভাবে বিভাজিত ভূগোল হয় না। তেমনভাবেই বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে আমার যেখানে ক্ষমতা আছে, আমি যেখানে ক্ষমতায়, যেখানে শাসন করছি, সেই বৃত্তের পরিধির মধ্যে যদি এই ধরনের ঘৃণ্য ক্রাইম হয়, সেখানে আমরা অনেক ক্ষেত্রেই সেটাকে বাইপাস করার জন্য বলি সামাজিক বিচ্যুতি। আবার এই আমি যখন নাকি আবার অন্য রাজ্যে আমি বিরোধী, সেখানে আবার ক্ষমতায় আসীন হওয়ার জন্য সেই একই ধরনের বিচ্যুতিকে, সামাজিক বিচ্যুতি, রাতারাতি রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক রং লেগে ওটা আবার অন্য একটা মোড়কে চলে আসে। কিন্তু এই যে এ দল ও দল মাদল বাজাচ্ছে রাজদণ্ডের তরে, মাঝখানে আম জনতা, এখান থেকে আমরা যেটা আশা করি যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের জায়গায় যদি বারবার দেখি আমরা যে পুলিশি নিষ্ক্রিয়তা, মানে সেখানে যে শাসকই থাকুক তার গভর্নেবিলিটির ক্ষেত্রে কখনোই প্রধান শাসক হিসাবে কেউই চায় না যে এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের ঘৃণ্য অপরাধ হোক। কিন্তু তখনই সেটা শাসককে আমরা কাঠগড়ায় দাঁড় করাই, বা শাসক প্রতিনিধিকে কাঠগড়ায় দাঁড় করাই, যখন এই ধরনের অপরাধকে সামনে রেখে তারা ভোট ব্যাংকের রাজনীতিকে আরো বেশি, যে বলা যায় যে ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করে। এবং সেই ডিভিডেন্ড পাওয়ার জন্যই আমার এই প্রথম ফুটেজে যে সাংসদের যে সাংবাদিক সম্মেলন, সেটা দেখে মনে পড়ছে যে আমাদের অতি সাম্প্রতিক অতীতে দেখা রুদালি সিনেমার মতো। অর্থাৎ রাজস্থানের যে প্রথা ছিল যে আভিজাত্যকে দেখানোর জন্য মৃতের পরে কত বেশি রুদালি বা কত পারফর্মার রুদালিকে প্রেজেন্ট করা যায়, এখানে সেই পরিস্থিতিটাই মনে হয় সময়ান্তরে রাজনৈতিক নেতা হিসাবে যে সাংসদ ওখানে মানে সাংবাদিক সম্মেলন করে যে কান্নার চরিত্র করছে, সেই রুদালিকেও হার মানায়।
অর্থাৎ এরম রুদালি কিন্তু উনি প্রকাশ্যে এনেছেন। কিন্তু দেখা যাবে আমাদের রাজনৈতিক পরম্পরায় এখন যে স্তর, সেখানে দাঁড়িয়ে প্রতিটা দলের মধ্যেই এরম রুদালি রূপী সাংসদ বা এমএলএ আছেন। এবং যেটা আপনি বলেছেন যে পুলিশি ব্যবস্থা, সেইটা অনেকাংশেই এখন রাজনীতিকরণ হয়েছে, অর্থাৎ শাসকের অঙ্গুলি হেননে সে ডায়েরি নেয় বা নেয় না, কেস সাজায় বা সাজায় না। এবং মনে রাখতে হবে যে আইনি ব্যবস্থা, জুডিশিয়ারি, সেই প্রাইমারি লেভেলে রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু সাজা পরবর্তীকালে নির্ধারিত হয়। আমাদের অভিজ্ঞতা আছে, আরজি করের ক্ষেত্রে আমরা অনেকাংশে এখনো বিচার ব্যবস্থার কাছে আশান্বিত, কিন্তু আমাদের অনেকটাই হতাশার জায়গাও থাকে। কিন্তু এই হতাশার পেছনে জুডিশিয়ারির থেকেও বলা যায় যে এই প্রাইমারি লেভেলে, যে প্রাথমিক লেভেলে যে খসড়া তৈরি হয়, দোষ কারা করেছে, কেন করেছে, এই যে প্রাইমারি জায়গা, এই জায়গাটার ক্ষেত্রেই যদি বিচ্যুতি ঘটিয়ে দেওয়া যায়, সেখানে বলা যায় যে আমাদের ভবিষ্যতের যে সাজা প্রাপ্তির যে জায়গা, সেই জায়গায় স্বাভাবিকভাবেই একটা আমাদের হতাশার পারদ চড়তে থাকে। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। আমি এখানেই অপার্থিববাবুর কাছেও যাবো। অপার্থিববাবু অনেকক্ষণ ধরে অনেক কিছু সার্চ করছেন, তো কিছু পেলেন, কিছু পাওয়া গেল? ওই আমি যেটা আপনাকে প্রথমে বললাম, ওইটাই একই বারে বারে আসছে, ওটাই বারবার আসছে, বারবার আসছে। আমি আপনাকে দেখাতে পারি, দেখুন আপনি। সেভাবে বোঝা যাচ্ছে না, যাই হোক। আচ্ছা, মূলত আমি আপনাকে স্ক্রিনশট করেছি পাঠিয়ে দেব। আপনি কিওয়ার্ডটিকে এটাই সার্চ করছেন তখন থেকে, নাম্বার 1 ক্রিমিনাল অফ ইন্ডিয়া? না, আমি আমাকে তো এটা বলি, আপনার যেন পরবর্তী ক্ষেত্রে ওটা 2 নম্বরে এসেছিল। এগুলো তো আমাদের কৌতূহল হয় যে কি করে হতে পারে। বারে বারে সার্চ করেছি, ওনার নামটাই এসেছে। আমি আজকে এই জায়গায় বলি, দেখুন যে এই জায়গায় আসছে যখন, এই ধরনের আসছে, তাহলে গুগলকে উনি কিছু বলছেন না কেন? আমার গুগলটা তো আলাদা নয়, আমার খুব কমা ফোন আপনার এই জায়গাটাতে। হ্যাঁ, বলুন। তাছাড়াও আপনি পরিসংখ্যানগুলো দেখুন না আজকে এই জায়গাটাতে, প্রত্যেকটা পরিসংখ্যানে দেখুন কোন জায়গায় কি ঘটছে। আমি বলছি আমাদের বাংলার পুলিশের, উনি যখন বলছেন ইউপির পুলিশ 1 নম্বর, আমি ওই বিচার করতে চাই না, কিন্তু বাংলার পুলিশের অমানবিক দিক, আমি হয়তো কোনো জায়গায় কোনো রকম কাকতালীয় ভাবে কিছু ঘটেছে নাকি আমার জানা নাই, কিন্তু বাংলার পুলিশ অনেক মানবিক, ওনাদের অনেক মানবিক কাজ দেখেছি। অনেক এই ধরনের উত্তরপ্রদেশের মতো অত্যাচার, আজকে বলুন, আপনি অন্য সাইডে চলে যাচ্ছি বলতে যে এমনি অটোমেটিক এসে যাবে। আজকে কুম্ভ মেলার ক্ষেত্রে দেখুন, আজকে সাংবাদিকদের উপর কি অত্যাচার হচ্ছে, তাদেরকে কোনো খবর সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, তাদেরকে খবর সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। আমি মনে করি সাংবাদিকরা সমাজের সব জায়গাটা বড় ভূমিকায় করেন। যারা পিছিয়ে পড়া মানুষ, বঞ্চিত মানুষ, যারা বিচার পান না, এই সাংবাদিকদের কারণে কিন্তু বহু মানুষ আগিয়ে আসেন। এটা আমার একবার নজিরবিহীন ভাবে আমি দেখেছি। বহু ছোটখাটো সাংবাদিকও তারা তুলে নিয়েছে, খবরটা পরিবেশন করে, তৎক্ষণাৎ তার প্রতিকার হয়, তিনি উপকৃত হন। তাহলে সেখানে সাংবাদিক দিকে ঢুকতে দেওয়া হয় না। কোন জায়গায় কম সাংবাদিক খুন হয়েছে, আমি হয়তো পরিসংখ্যানে নাম দিতে পারবো না আপনাকে, তৈরি হয়ে থাকলে আমি দিতাম, কিন্তু আপনি বলুন তো সেটা ইউপিতে একমাত্র এক্সেপশনাল, যেটা ইউপিতে সেই জিনিসটা সব থেকে অত্যাচার বেশি। আরিয়াবু হাত তুলছেন, বলুন। আপনি বলতে পারবেন? কুম্ভ মেলা তো কোনো রাজনৈতিক সমাবেশ নয়। রাজনৈতিক সমাবেশ নাই হোক, আমি বলছি রাজনৈতিক সমাবেশ নাই হোক, তাহলে কেন তার পরিকাঠামো নাই যেখানে কোটি কোটি মানুষ আসবেন? সরকার কি করছিলেন ওখানে? সরকার কি করছিলেন? সরকারের দায় নাই? যেখানে ধর্মীয় একটা মানুষটা মারা যাচ্ছে, আমি ধর্মে মারা যাচ্ছে, ধর্মীয় আমি বলি শুনুন, আমার ওসব ধর্ম ঠিক কথা, মানুষ মারা যাচ্ছে, এটা মানুষ মারা যাবে। আজ আমাদের মূল বিষয় করা হয়নি, আপনি সব মন করা বলছেন। কোন সাংবাদিক কিছু নয়, আমি বললাম তো মন করা, আপনারা খবরই সংগ্রহ করতে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের এক সাংবাদিককে খবর সংগ্রহ করতে দিচ্ছেন না, যিনি সারা দেওয়া হচ্ছে না। আজকে কি রাজ চলছে আপনাদের ভারতবর্ষে, কি রাজ চলছে এই সমস্ত কথা বলছেন? এই জায়গায়
আরে বলার আমি একটা বললাম সীমা আছে। মৃত্যু হয়েছে এটা মানুন, আমি বলছি রাজনৈতিক না ধর্মীয় দেখে লাভ নাই, সাধারণ না, না। মানুষ মারা যাচ্ছেন সেখানে পুণ্যি আপনি করতে গিয়ে। কুম্ভ মেলাকে সাংবাদিকদের খুনের সঙ্গে প্লিজ তুলনা করছেন। আমি আরো এটা কি একবার করে বলছি, বলছেন আপনি? আজ আমাদের কুম্ভ মেলা টপিকই নয়, আমরা কুম্ভতে কেন যাচ্ছি? টপিক সেটাই নয়, বলছি, কিন্তু আমরা আমরা আমি আমরা বলছি, এক চলে তরুণী আসবে তারা, ধর্ষণ যখন হয়েছে যারা এবং খুন অত্যাচারিত হয়েছেন হয়, সেই বিষয় নিয়ে কথা বলি। কথা বলতে যে- ব্যাধি যদি হয়ে থাকে ব্যাধি নিয়ে কথা বলি। বলি শুনুন, একটু কনস্ট্রাকটিভ হই। কথা বলতে যে সব সংসদে যন্ত্রণা আজকে হাজির হয়ে যাবে। অপার্থিব বাবু আসছি আপনার কাছে, পেশেন্স বলুন, একটু ধরুন। বলুন। সংসদে আমরা এরকম কার্যত অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে কোনো ইস্যু উঠলে পরে সেখানে বিরোধী শিবির এবং শাসক শিবির ঠিক অন্য একটা বিষয়ে আলোচনা করতে করতে এমন একটা স্টেজে নিয়ে চলে যান যেখান থেকে আসল ইস্যুটাই চলে যায় এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে থাকে। এরকম জল্পনা কল্পনা চলতে চলতে আবারও 5 বছর চলে আসে, আবারও রাজনেতারা গিয়ে বলেন যে ওই জন্য আমাকে আমি ভোটটা প্রথমে দেবেন। বলেছি অঞ্জন বাবু, প্লিজ যে ওই যে আজকের আমাদের ছায়া টপিক বলছেন, এটা নয়, আবারও আপনারা এই ছায়া। শাসক বিরোধী এরকম তর্জাগুলো কত ছায়া ছাড়ুন। দেখবো বলুন। আমাদের মূল কনসেপ্ট, তরুণী ধর্ষণ হয়েছেন, খুন হয়েছেন, সামাজিক ব্যাধি হলে সেটা কেন হচ্ছে এবং যে সরকারি করে থাকুক না কেন, যদি সত্যি কেন হচ্ছে এর সেটা যদি কেউ প্রতিকার চাই। জড়িত হয়ে থাকে তাহলে তার নাম অবশ্যই সামনে আসবে। আমি একদম আলিবাবুর কাছে চাই। অবশ্যই যাব। আলিবাবু, একদম অবশ্যই চাই, এটা হ্যাঁ, একদম এই পয়েন্টে আছি আমরা। আমি পরিষ্কার করে বলেছি যে এই দলিত মহিলাকে খুন এবং ধর্ষণ করে যে দলিত বলবেন না, করা দলিত বলে হয়েছে ছোট তার করা হচ্ছে, নিন্দা করি। মহিলাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, দলিত কেন বলবেন আপনি? একজন মহিলাকে খুন করাচ্ছে, একজন নারীকে খুন করাচ্ছে ধর্ষণ করে, এটা বলুন কেন দলিত করে একটা জিনিস জুড়ে দিচ্ছেন? এটাও আবার একটা সুবিধা পাওয়ার জন্য বলছেন যে দলিতদের সুবিধা জন্য আমরা গলা পাওয়ার ফাটাচ্ছি, এটা নয়। কিছু নেই, সুবিধা পাওয়ার দলিত কিছু নেই। বলবেন একজন মহিলা খুন হয়েছে বলুন ধর্ষণ করে। শুনুন, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওই আদিবাসী মহিলার সঙ্গে যখন ওই ড্যান্স করে তখন হাতে গ্লাভস বেঁধে ড্যান্স করে। আপনার বোঝা হয়ে গেছে। এই কারণে বলছি এই মহিলার উপর যে ইয়ে হয়েছে জানাচ্ছি শাস্তি দেওয়া হোক, এটা আমি সমর্থন করি। আমি বলি সেই জায়গায় যেটা বলতে যাচ্ছি, সেই জায়গায় যেটা বলতে যাচ্ছি, আমাদের এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় সার্ভে করে দেখুন, বিগত ট্র্যাক রেকর্ড গুলো দেখুন যে কত মা বোনদের উপর, কত আদিবাসী মহিলাদের উপর, কত শিডিউল কাস্ট মহিলাদের উপর, কত সংখ্যালঘু মহিলাদের উপর এই জন্যই তো সেটাই থেকে শুরু করে আপনাদের জায়গা কম করছে। ওই জন্যই বাংলার মানুষ আপনাদের গোটা দিল্লিটাকে তুলে এনেও কিছু করতে পারছেন না। দুজন মিলে আপনারা কলতলা ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। প্লিজ এত কিছু করছেন, ওই গোটা দিল্লিটা তুলে এনেও কিছু হচ্ছে না, বাংলার মানুষকে কিছু করতে পারছেন না। প্লিজ অপার্থিব বাবু, বাংলার মানুষ আজকে বুঝে নিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী কেমন বুঝে কথা নিয়েছে। শোনার পেশেন্সটা রাখুন। বলুন বলুন আলিবাবু বলুন। যে কথাটা বলছিলাম যে আইন ব্যবস্থা নেবে বা বিচার ব্যবস্থা যেটা আছে সেটা হবে। যে পুলিশ বলেছে যে আপনি কারোর নাম সন্দেহ করেছেন কিনা, তাকে তো জিজ্ঞেস করেছে তার মাকে যে আপনি কারোর নাম সন্দেহ করেন, তিনি বলতে পারেননি। অটোমেটিক পুলিশের পক্ষ থেকে একটা বলবেন যে তদন্ত হবে না, কেস হবে, তদন্ত হবে, নিশ্চয়ই হবে, সেটা হবে। আর আলিবাবু, আপনি যদি ভালো করে শুনে থাকেন, দ্রুত ব্যবস্থা করতেন। নির্যাতিতার মা স্বয়ং বলছেন, ইউপি পুলিশ সরাসরি বলেছেন তদন্ত হবে না, এটা বলছেন নির্যাতিতার মা নিজে। আলিবাবু, আপনি এখান থেকে ডিফেন্ড তো করছেন, কিন্তু ইউপি পুলিশ সেটা করছে না। কিন্তু শুনুন না, উনি হয়তো এই বিষয়টা নাও জানতে পারে, কিন্তু থানাতে অটোমেটিক একটা জিডি হবেই। কোনো একটা খুন ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সাধারণ জিডি হবে না। আলিবাবু, আপনার জ্ঞাতার্থে একটা কথা বলবো। আলিবাবু, আপনার জ্ঞাতার্থে একটা কথা বলবো, যে কোনো ডাক্তারের কাছে যদি আমরা যাই, প্রথমেই কিন্তু রোগের চিকিৎসা করে দেয় না ডাক্তার। ডাক্তারের মুখ, ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেও অনেক চিকিৎসা হয়ে যায়, অনেক রোগী তার চিকিৎসা পেয়ে যান। একজন পুলিশের কাছে যখন তিনি যাচ্ছেন, তিনি হেল্পের জন্য যাচ্ছেন, তার আগেই যদি তিনি ডিমোটিভেট হয়ে যান, সাধারণ মানুষ এত জিডি, এফআইআর এসব বোঝেন না, কার্যত বোঝেন না। সংসদে দাঁড়িয়ে যখন ইংরেজিতে অনেক বড় বড় কথা হয়, তখন অনেক সাধারণ মানুষ বোঝেন না। এটা বুঝতে হবে, সাধারণ মানুষ যে ভাষাটা বোঝে, সাধারণ মানুষ যে বিষয়গুলো বোঝে, তাদেরকে সেভাবে বোঝানো উচিত। তার কারণ সাধারণ মানুষ এত কমপ্লিকেশন বোঝে না। আলিবাবু, আপনি যেটা খুব সহজেই বলে দিচ্ছেন, আপনি যেটা এখান থেকে খুব সহজেই ডিফেন্ড করে দিচ্ছেন, ইউপিতে দাঁড়িয়ে সেই নির্যাতিতার মা সেই মেন্টাল স্টেজে তখন নেই যে জিডি ঠিক করে নেবে, সে সেটা বুঝে যাবে।
অনেকটা ওই মানে আকাশ কুসুম স্বপ্ন দেখার মতো আলীবাবু। না না, আকাশ কুসুমের স্বপ্নের ব্যাপার নেই। এটা আইন উত্তরপ্রদেশেও যা, ওয়েস্ট বেঙ্গলেও তা, আপনার সব জায়গায় সারা ভারতবর্ষে একই আইন আছে, এর বাইরে তো কেউ যেতে পারবে না। সেই জন্য যেটা বলেছি, সেই জন্য আমরা পরিষ্কার করে বলেছি যে উপযুক্ত তিনি মানে কি বলে বিচার পাবেন, এটা তো পরিষ্কার করে বলা হচ্ছে। নিশ্চয়ই উত্তরপ্রদেশ সরকারের পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসুন না কেন, একই জিনিস তো, একই জিনিস। কয় জায়গায় আমার বিচার প্রার্থী মা বোনেরা থানায় গিয়ে তারা ন্যায় পায় বলুন তো? এখানে কি পায়? এখানে পায় না। তাদেরকে ফিরে আসতে হয়। এখানে জানা সত্ত্বেও, যারা জানে, যে নাগরিকরা জানে যে থানায় যেতে হয়, থানায় যাওয়ার পরেও সেখান থেকে তারা ফিরে আসে, থানার সহযোগিতা করে না। এই নজির হাজার হাজার নজির আছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। তাহলে সেই বিষয়টা আমাদের নতুন করে ভাবতে হবে। সার্বিক কারণে বলছি, ভারতীয় জনতা পার্টি এটাকে বরদাস্ত করবে না। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সমস্ত নাগরিকের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখে এবং আমরা বিশেষ করে মা বোনকে আমরা মাতৃরূপে আমরা কল্পনা করি, মাতৃরূপে আমরা দেখি। সুতরাং তার উপর অত্যাচার আমরা কোনো ক্রমে বরদাস্ত করব না। সে যত বড়ই এর পিছনে যত বড়ই ষড়যন্ত্র থাক। আজকে এমপি অবধেশ প্রসাদ তিনি আজকে কথা না বলে তিনি মেকি ওই যে অশ্রুবিশ্র মানে বিসর্জন দিচ্ছেন, আর পাশে দুদিন পরে দিল্লিতে ভোট হবে। একটা ষড়যন্ত্র, আমরা মনে করি একটা ষড়যন্ত্র আছে। সেটা দেখবে, পরবর্তীতে দেখা যাবে কি ঘটনা হয়েছে, এই ঘটনাটা কেন ঘটলো, কি কারণে ঘটলো, কোন উদ্দেশ্যে হয়েছে, কি কারণে হয়েছে। নিশ্চয়ই তার একটা অবজারভেশন আসবে, সেটা আমরা দেখতে পাবো পরবর্তীতে, আপনারাও দেখতে পাবেন। বেশ, আমার না, আপনি যখন বললেন যে এই আমাদের এই রাজ্যের যখন কম্পেয়ার করলেন, আপনি বলছেন যে আমাদের রাজ্য পুলিশ সেরকম কিছু করে উঠতে পারেনি। আমার মনে পড়ছে জয়নগরের কথা, আমার মনে পড়ছে এই সম্প্রতি মালদার ঘটনা, আমার মনে পড়ছে আরজিকর ইস্যুতে উইদিন 24 আওয়ার্স সঞ্জয় রায় গ্রেপ্তার হয়। কলকাতা পুলিশ, রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের পুলিশের ভালোটাও বলতে শিখুন আলীবাবু। তার কারণ আমরা প্রত্যেকেই রাজ্যেই বসবাস করি, সবসময় নেগেটিভ বললে হয় না। আপনি ইউপি পুলিশের প্রশংসা করতে গিয়ে এই রাজ্যের পুলিশের সবসময় নিন্দা করবেন এমনটাও যেমন সম্ভব নয়, ঠিক তেমন আমি এটাও বলছি না যে এই রাজ্যের পুলিশ সব ভালো করছে। আমি ঠিক এই জায়গায় নিজেদি তার বাবা কি বলছেন একবার শোনাই, তারপর আসছি। দেখুন, खेते में है, कपड़ा ओके मिला है, तो पता लगा कपड़ा मिला तो हम सब भाग के हुआ गए और कपड़ा देखें पहचानन सब समीज और ये सलवार काटा बा इसे चक्कू से, ये सलवार के फारा बा, सब सारा कपड़ा होके वहीं पर आ रहा। अच्छा, हम सब देखें तो हम कहें कपड़ा था मेरे लड़के का है। वहीं बैठ गए, वहीं बैठा रहे हम करीब 1 बजे तक। ये गाँव ज़्यादा हो गए है, सोचना लौंडे हेरे बहियान रहे सब, करीब 7-8 लौंडा ताले माँ। तब हम सब वहाँ बैठा रहे ने, ताले माँ कहूँ यार, कहूँ गेहूँ माँ, कहूँ कहा मुँह माँ, सब हेरत रहे। नहीं पता लग, ये बीफे वाले बताई था वो हर जागरण बैठी रही, वहाँ जात रही, बैठत रही हैं, बैठत रही। अच्छा, तो हमें कहा हम आज कल साहब परसों हम रात में निकली है घर से और हम पहुँचा रहे, आँख लाग गए हमार। हम कहन आए पहुँचबे करे और बिस्तर हमारे उनके मातारी को नहो बिकला गए हैं, एक बगल उनके बा, एक बगल हमार बा। कहाँ किस स्कूल में पढ़ती थी लड़की आपकी? लड़की पढ़त नहीं रही, पढ़त नहीं, घर पे वो रही। का तलाशो कौन इंसान है ऐसा कि हमार हैं जो इतना हो है। हम ये सोचते रहे कि लड़की हमार मिल जाए, कुछ करे चाहे ना करे, हमार बटिया मिल जाए। और ये আমরা জানি না আর কতদিন, হয়তো অনেকেই প্যানেল ডিসকাশন করেন, আমরাও করি, ফ্রাইড টিভি বাংলাও এই বিষয় নিয়ে প্যানেল ডিসকাশন করে। কিন্তু খুব খারাপ লাগে যে একের পর এক ধর্ষণকাণ্ড বিভিন্ন জায়গায় হয়েই চলেছে, থামছে না। আমরা রোজ সন্ধ্যেবেলা ডিবেট বসাই, প্যানেল ডিসকাশন হয়, অনেকে বলেন টিআরপি চরচর করে ওঠে, কিন্তু নিরাপত্তা নিয়ে সবসময় প্রশ্ন থেকেই যায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সেই একই রকম প্রশ্ন
আমরা জননেতা রাজনেতাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি, ভরসা করি, আশা রাখি, কিন্তু দুষ্কৃতীরাদের কাজ তাদের করেই যাচ্ছেন। আমরা জানি না এই 143 কোটির ভারতে সত্যি দুষ্কৃতি দমন করা, সম্পূর্ণ ক্লিন করা সম্ভব কিনা। হয়তো কোনো দেশের পক্ষেই সম্ভব নয়, না এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট, এটা স্ট্যাটিস্টিক্স বলছে কখনো সম্ভব নয়, কিন্তু অন্তত কিছু তো বাতাবরণ তৈরি করা যায়, কিছু তো এক্সাম্পল সেট করা যায় যেখান থেকে এই দুষ্কৃতীরা ভয় পাবে বা তাদেরও শির দ্বারা একটু হলেও কেঁপে উঠবে, যেখান থেকে তারা ভাববে যে এই কাজটা করলে পরে সরকার আমাকে এই শাস্তি দেবে, এই কাজটা করলে পরে প্রশাসন ধরতে পারলে আমাকে এরকম শাস্তি দেবে বা এরকম সংবিধানে রয়েছে। সেটাও নেই, সেটাও এক্সাম্পল সেট করা যায় না আমাদের এই ভারতের বিভিন্ন প্রান্ত হতে পারে, স্টেটের যে কোনো সরকার হতে পারে, প্রত্যেক সরকারের ক্ষেত্রে একই কথা, সেই ইউপি গভর্নমেন্ট হোক কিংবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যাই হোক না কেন। পুলিশ কি বলছে আপনাদের সামনে রাখছি, দেখুন। ये कारण क्या? देखिए उसी गांव के रहने वाले युवक हैं और यह उस समय नशे में थे जिस दौरान इन्होंने यह घटना कारित की है। बाकी अभी क्योंकि हमारी पूछताछ चल रही है, विवेचना में हमारे जो भी आगे साक्ष्य संकलन में होगा आपको फ्रेश एक रिजॉइंडर उसके माध्यम से अपडेट करवाया जाएगा। देखिए इस तरह का अभी हमारा कुछ वो नहीं है, फिलहाल घटना के संबंध में हमारी वो चल रही है, अभी तक किसी पार्टी का कोई ऐसा वो हमारा उसमें नहीं आया। जो भी हमारे साक्ष्य संकलन में आगे इसमें आएगा विवेचना में, जो विवेचना से जुड़े होंगे वो आपको बताएंगे। देखिए तीनों उसी गांव के रहने वाले हैं, जिस गांव में सहनवा गांव के ही रहने वाले हैं तीनों ही। जैसा कि मैं आपको कह रहा हूं कि जो घटनास्थल है उस समय देखने पर भी ऐसा प्रतीत हो रहा था और अभी पूछताछ में भी ये बात सामने आई है कि घटनास्थल वह नहीं था। इसका उद्देश्य केवल ये था कि पुलिस को भ्रमित व गुमराह कर सके, जिससे पुलिस अभियुक्तों तक ना पहुंच पाए, घटना का अनावरण ना कर पाए। लेकिन जैसा कि मैंने आपको कहा कि सीसीटीवी कैमरास, टेक्निकल सर्वेलांस और वैज्ञानिक साक्ष्य संकलन के माध्यम से हम लोग उस जगह तक पहुंच गए थे जहां हमको लग रहा था कि ये हुआ, और इसी के क्रम में जो हमारी पूछताछ चल रही थी उसके क्रम में हमने तीनों अभियुक्तों को गिरफ्तार कर लिया। रेप की पुष्टि हुई है क्या? देखिए जो भी हमारे, जैसा मैंने आपको बताया, जो हमारी बीएनएस की परिभाषा है और जो भी हमको परिस्थिति साक्ष्य मिले उसके हिसाब से हम धाराओं का समावेश कर रहे हैं। আমি সোমেন বাবুর কাছে যাবো। সোমেন বাবু, আমি জানি না আপনাকে আমি কি প্রশ্ন করব, কিন্তু এই ঘটনার শেষ সত্যি কি সম্ভব সোমেন বাবু? আমি প্রশ্ন ছাড়াই যেটা বলতে চাই আর কি, এটা হচ্ছে যে দেখুন বিগত সময় ধরে আমরা দেখেছি এই যে ধর্ষণ নির্যাতন, এক্ষেত্রে বারবার উঠে আসছে প্রশ্নটা উঠে আসছে রাজনৈতিক মহলে যে এই ক্ষেত্রে আমরা দলিত বলবো কেন, কাকে আমরা প্রান্তিক বলবো, বা এগুলো বলা কি আদৌ উচিত, এটাকে আমরা সর্বজনীন বৃত্ত কেন করছি না, মানবিকতার কোনো রূপ হয় না, মহিলা কোনো জাতপাত বর্ণ হয় না। কিন্তু এখানেও কোশ্চেন, আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, অভিভাবক, গবেষক, কারণ কি আমরা দেখেছি যদি আমরা মেট্রোপলিটনে বসবাস করে আমাদের অজান্তেই অনেক কিছু নাগরিক সুবিধা অর্জন করি, বা জেলা শহরেও আমরা যদি বসবাস করি, আমরা যে সুবিধা যেগুলো অধিকার অর্জন করি, সেখানে এই ধরনের বিচ্যুতি ঘটলে তার জন্য যে প্রকার যে আন্দোলন দেখি, যে প্রকার সরকারের ওপর চাপ সৃষ্টিকারী যে নাগরিক আন্দোলন সেগুলোর উন্মেষ দেখি, সেখানে আমরা দেখি কোনো রাজ্যের ভূগোলের যদি প্রান্তিকতায়, সে মণিপুর হোক কিংবা আমার বাংলার জয়নগর হোক কিংবা মনে করুন উত্তর 24 পরগনা ঘেঁষা অঞ্চল হোক, কিংবা সেক্ষেত্রে দেখি প্রান্তিকতার মানুষদের অনেক প্রতিকূলতার মধ্যে থাকতে হয়। সমাজ কাঠামো, গ্রামীণ সমাজ কাঠামোয় অপরাধ ঘটলে সেই অপরাধের ক্ষেত্রে দেখা যায় তাকে যে রাজনৈতিক কাঠামো যে প্রেশার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করে, জল কল নিষিদ্ধ করে, তার ফলে আমরা দেখি এই ঘটনায় নির্যাতিতের পরিবারের বারবার যে ওপিনিয়ন অর্থাৎ মতামত বদলের মতো যে চিত্র, সেটা চিত্র তার জন্য হয় না যারা বেঁচে আছেন তাদের মর্মান্তিক হৃদয়কে আখের রসের মতো ছিবড়া করে দেয় সেই সব গ্রামীণ রাজনৈতিক কাঠামোর নেতা ব্যক্তিরা। তাই জন্য উত্তরপ্রদেশ যখন আমরা আলোচনা করব, আমরা ভুলে যেন না যাই উত্তরপ্রদেশে দলিত কথাটা আসবেই, কারণ পশ্চিমবঙ্গের যে প্রান্তিকতার কথা বললে আমাদের যেটা স্মরণে আসে
উত্তরপ্রদেশের 20 কোটি মানুষ, সেখানের বিশাল একটা স্টেট, সেখানে স্টেটে দলিত কেন আসবে? অর্থাৎ দলিত আসবে এ কারণেই, দলিতের যে সামাজিক পরিকাঠামো তাকে একাধারে সমাজের নিপীড়ন, একাধারে রাজনৈতিক নিপীড়ন, দুটোর জাতাকলে পড়েই এই ধরনের বিচ্যুতির ক্ষেত্রে উঠে দাঁড়াবার সাহস খুব কম জনেরই থাকে। যেখানে জীবন জীবিকা তাদের নিয়ে নেওয়া হয়, সেই চাপকে উত্তরণ করা মানে যাকে বলে খুব কঠিন। এবং মনে রাখতে হবে, এই ধরনের জায়গা থেকে যদি 21 শতকের যে উদীয়মান ভারতবর্ষের কথা আমরা বলছি, আমাদের বিশ্বের প্রতিষ্ঠার কথা বলছি, কিন্তু আমার ঘরের ভেতরে যদি নারী সুরক্ষার এই বাতাবরণ না হয়, তাহলে আমরা কিন্তু দেখবো আমরা ভুলে যাইনি 80-র দশকে ফুলন দেবীর উত্থানের পটভূমি, সেই চম্বল যেখানে দলিত সম্প্রদায়ের এক শয়ে বছরের নিপীড়নের ফলেই ফুলন দেবীর জন্ম হয়েছিল। তাই আগামী দিনে আমরা চাইবো না আমাদের এই ভারত ভূমি থেকে ফুলন দেবীর সেই নির্যাতিত রূপ থেকে যে ডাকাত হয়ে ওঠা, এই প্রক্রিয়া সমাজের কাছে কাঙ্ক্ষিত নয়। তাই একান্তভাবে অনুরোধ যে রাজনৈতিক যে পারদেশে বা রাজনৈতিক উনুনে বিভিন্ন এই ঘটনাগুলোকে সেঁকে যে ডিভিডেন্ড পাওয়ার প্রবণতা, এই প্রবণতাকে দমন করার জন্য চাই যে সিভিল সোসাইটির উত্থান, নাগরিক সমাজের উত্থান এবং নাগরিক শিক্ষিত মানুষদের আরো জাগরণের প্রয়োজন। অন্তিম নম্বরে রয়েছে আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই অপার্থিববাবুর কাছে যাবো। অপার্থিববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, আপনার মন্তব্য। দেখুন, আমি চাইবো যে সারা ভারতবর্ষ জুড়ে আজকে যে কাণ্ড ঘটছে এর প্রতিকার আমরা চাই। নারী সুরক্ষিত বেশি করে বাড়ুক, নারীরা ভালো থাকুন, সমাজ ভালো থাকবে, মায়েরা ভালো থাকলেই সমাজ ভালো থাকবে। এই হামেশাই আপনার ধর্ষণ করে খুন, হাত পা ভেঙে দেয়, এটার প্রতিকার আমরা একবারেই চাই। এখানে কোনো দল মত রাজনীতি নির্বিশেষে চাই, তাতে সে যার ছত্রছায়াতেই থাকুন না কেন, আমরা তার বিচার চাই। নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আমি সরাসরি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যায় যে দলিত মহিলার উপর যে খুন এবং ধর্ষণ হয়েছে তার তীব্র নিন্দা করছি। এই নিন্দা আমরা ভারতীয় জনতা পার্টি করছি। উপযুক্ত ব্যক্তিকে ধরে যিনি এই কাজটি করেছেন তার যথাযথ বিচার হোক এবং তাড়াতাড়ি করে তার শাস্তি ঘোষণা হোক, সেটা আমরা চাই। 1 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এমপি অবধেশ প্রসাদ অযোধ্যা বা ফৈজাবাদের, তিনি যে মায়া কান্নাটা করলেন, এই কান্নার পিছনে একটা নিশ্চয়ই রহস্য পাওয়া যাচ্ছে। আমরা মনে করি এই ধর্ষণটা একটা পরিকল্পিত কিনা বা এটার পিছনে একটা কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটাই আগামী দিনে আমাদের খুঁজে দেখতে হবে। এবং আমার তো মনে হচ্ছে যে সমাজবাদী পার্টির একটা ষড়যন্ত্র এই খুনের সঙ্গে যুক্ত। দোষীকে ধরে কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক এবং ভারতবর্ষে উত্তরপ্রদেশ সরকার উত্তম সরকার হিসেবে পরিগণিত হয়ে আসে, আগামী দিনেও থাকবে। বেশ, অন্তিম নম্বরে রয়েছি, সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি চাই যে যে জঘন্য অপরাধগুলো ঘটছে সেটা শুধুমাত্র বন্দুকের নল দিয়ে একে দমন করা যায় না। অর্থাৎ এর পেছনে আমাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রাষ্ট্রের, সেখানে সামাজিক সচলতা অর্থাৎ সামাজিক আন্দোলনের ভূমিকাকে আরো প্রসারিত করা এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে এই অপরাধের পেছনে ইন্ডিয়া বনাম ভারত, এই যে দ্বন্দ্ব, এই ইন্ডিয়া বনাম ভারতের দ্বন্দ্ব বা ব্যবধানকে কমিয়ে আনা। কারণ এর সঙ্গে সামাজিক বৈষম্য জড়িত, এর সঙ্গে সামাজিক নির্যাতন জড়িত। এই বৈষম্য, গ্রাম শহরের বৈষম্যকে কমিয়ে আনা, সেক্ষেত্রে সুদূর প্রসারীভাবে এই অপরাধকে আমরা অনেক মুক্তি পাবো বলে আমাদের মতো সমাজতাত্ত্বিকরা আমরা মনে করি। নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। একেবারে অন্তিম নম্বরে রয়েছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্র্যাক বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই সত্যি জয়েন করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, যে কথা আমি বলছিলাম শুরু থেকে, এই লড়াইটা শুধু দলিত কিংবা যে কোনো জাতি শুধু লড়াই নয়, লড়াইটা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের লড়াই। এবং আমার মনে হয় রাজনৈতিক নেতারা এবং
যে কোনো দল তৈরি হয় সাধারণ মানুষের জন্য। যখন ইস্যু সাধারণ মানুষ, তখন সেখানে সেই সাধারণ মানুষ নিয়ে কেন রাজনীতি হবে? সেই সাধারণ মানুষ নিয়ে কেন সব দল নির্বিশেষে একত্রিত হয়ে লড়াই করে বলা যাবে না যে এই সব দুষ্কৃতীদের দমন করতে হবে এবং সেফ ইন্ডিয়া, ক্লিন ইন্ডিয়া করতে হবে? এই বার্তা দিয়েই আজকের এই শো শেষ করবো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলা পর্দায়। নমস্কার।